নমস্কার। নমস্কার। শব্দ শোনা যাচ্ছে? শতদল দাদা, দাদা শব্দ শোনা যাচ্ছে? কেউ যদি বলুন যে শব্দ শোনা যাচ্ছে তাহলে আমি শুরু করে দিচ্ছি। শব্দ কি শোনা যাচ্ছে? আহ, শুরু করি তাহলে দাদা, না লোক আরো আসলে আমি শুরু করব? দাদা শুরু করি তাহলে। নমস্কার। আহ, বন্ধু দ্য সোশিও লিটারেলি গ্রুপের আমন্ত্রণে আমাকে আপনাদের সঙ্গে কবিতা পাঠ এবং কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে কাটানোর জন্য আমি বন্ধু গ্রুপের প্রত্যেক সদস্যকে, শতদল দাকে প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। বলতে গেলে এখন যে মহামারীর একটি দিন চলছে, সেই মহামারীর দিনে বলতে গেলে বিগত 20 বছরে আমরা যে প্রাকৃতিক বলুন বা যে কোনো দুরবস্থার সম্মুখে আমরা পড়িনি, গোটা 20 বছরে একসাথে বিভিন্ন দুরবস্থাগুলি এই 2020-এ যেন আমাদের চোখের সামনে দিন দিন আসছে, ভেসে আসছে। 2020 সত্যি আমাদের জন্য একটি খুব বিপদের একটি বছর বলা যেতে পারে। একই তো মহামারী, করোনা ভাইরাসের মহামারীর দিন, তেমনি রয়েছে আমফান সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ছড়াছড়ি। এবং আজকের যে লাইভ, সে লাইভে হয়তো বা আপনারা দেখতে পারতেন মোমের আলো, এখানে কিন্তু আপনারা দেখতে পারতেন না একদমই। কিন্তু কিন্তু বলা যেতে পারে প্রাকৃতিক দুর্যোগ আমাদের এখানে একটু আগে ভীষণ ঝড় তুফান এবং আমাদের এলাকার বিদ্যুৎ একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রথম অবস্থায় মন খুব ভেঙে গিয়েছিল যে এতটুকু আশা করেছিলাম যে আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু হঠাৎ আলো নেই। কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি, আলো ছাড়াও কিন্তু একটি আধার সাহিত্যের জন্য একটি শ্রেষ্ঠ সময় আমার মতে। এখন যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, মোমবাতি জ্বালিয়ে লাইভ করছি, সাহিত্যের জন্য এটাও কিন্তু একটি শ্রেষ্ঠ মুহূর্ত আমার পক্ষ থেকে। প্রথমে বলে থাকি, আমার নাম রাহুল শীল। আমি ত্রিপুরা রাজ্যের আগরতলার বাসিন্দা। লেখালেখির সঙ্গে জড়িত যদি বলি, ক্লাস 4 থেকে লেখালেখির সঙ্গে জড়িত, এবং সেই লেখালেখি ক্লাস 4 থেকে চালাতে চালাতে এতদূর পর্যন্ত এসেছি আপনাদের দয়ায়, আপনাদের আশীর্বাদে। তার সঙ্গে আমি আগেই বলে রাখি, আমি বিজ্ঞানের ছাত্র। আমি জুলজি অনার্স নিয়ে পড়াশোনা করছি রাম ঠাকুর কলেজে, এবং সাহিত্যের প্রতি নেশা বলা যেতে পারে আগে থেকেই ছিল। এবং
বিজ্ঞানও আমার খুব প্রিয় সাবজেক্ট বলা যেতে পারে। এবং এই বছর আগরতলা বইমেলায় আমার একটি প্রথম কাব্যগ্রন্থ বের হয়, কবিতার পৃথিবী। আজকে আপনাদের সামনে কবিতার পৃথিবী থেকে কিছু কবিতা পড়ব। এবং তার সঙ্গে বলা যেতে পারে আমি একটু ব্যস্ত থাকতে ভালোবাসি, এবং তার সঙ্গে আমার নিজ বাড়িতেই কিছু ছাত্রছাত্রীকে আমি পড়াচ্ছি। সেজন্য বলা যেতে পারে যে আমি নিজেকে একটু ব্যস্ত রাখতে ভালোবাসি। এবং ব্যস্ত জীবনে আমি যেটা মানি, ব্যস্ত জীবনে দুঃখরা বেশিক্ষণ ধরে টিকে থাকতে পারে না, এবং ব্যস্ত জীবনে দুঃখদের আমরা বেশি গুরুত্ব দিই না। এবং দুঃখকে যদি আমরা গুরুত্বই না দেই, তাহলে জীবনটা আমরা আনন্দে কাটাতে পারি, সেটাকে আমি মানি। লেখালেখি, পড়াশোনা এবং শিক্ষকতা, গৃহশিক্ষকতা, নিজ বাড়িতে শিক্ষকতা, তা নিয়ে চলছে আমার প্রাত্যহিক জীবন বলা যেতে পারে। এবং আমি বয়সে খুব তরুণ। শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয় অনেক সাহিত্য ব্যক্তিত্বরা রয়েছেন আমাদের এই গ্রুপে, আমি যাদের নাম দেখছি তাদেরকে প্রণাম, শতদলতাকে প্রণাম, আপনারা যারা রয়েছেন প্রত্যেককে প্রণাম। আমি নামগুলি দূর থেকে দেখতে পাচ্ছি না, যারা রয়েছেন প্রণাম। প্রথমেই বলা যেতে পারে এই দুঃসময়ে আমরা সবাই সাহিত্যকে আঁকড়ে ধরে রয়েছি, কিন্তু দুঃসময় কখন কেটে যাবে আমরা এই মুহূর্তে কেউ বলতে পারছি না। বিশ্বাস করুন, দিন যত এগুচ্ছে তত অশনি সংকেতগুলি যেন আমাদের কানে এসে আমাদের মস্তিষ্কে প্রবেশ করছে। বিশ্বাস করুন, আমি যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু আমার কাছে যেমন লাগে আজকে একটা অশনি সংকেত আমি শুনতে পাবো, এরকম একটি দুঃখ, এরকম একটি আতঙ্ক নিয়ে কিন্তু আমি ঘুম থেকে উঠি। তবে বিশ্বাস করি এটা, যে পৃথিবী একদিন সুস্থ হবে। একজন বলছেন ফুলটি সোজা করে দিলে বোধ হয় আবারও ভালো লাগবে। আমার কি পিকচারটা কি বাঁকা আসছে? কেউ যদি বলুন, পিকচারটা কি বাঁকা আসছে? আমি কি সোজা করব? এটা আমি স্ট্যান্ডে বসিয়েছি, ফোনটি সোজা করে নিলে বোধ হয়। আমাকে কি বাঁকা আসছে? এভাবে তো হচ্ছে না। সোজা করতে বলেছেন। সোজা করলে স্ট্যান্ডটা ফোনটি সোজা করলে বোধ হয় ভালো হয়। তাহলে স্ট্যান্ডে আর রাখছি না, হাতে নিয়ে ফেলেছি। এবার সোজা আসছে তো? এবার ঠিক আছে? গৌরব চক্রবর্তী দাদা, অলকা গোস্বামী, আপনি বলেছেন সোজা করতে, এবার সোজা করেছি, ঠিক আসছে এবার? তাহলে যেহেতু একটি দুঃসময় চলছে, এবং এই দুঃসময়কে নিয়ে আমার একটি লেখা প্রথম কবিতা আমি শুরু করছি। কবিতার নাম কোভিড-19। বুকের ভেতর ভীষণ ভয়ের বাস, নিরাপদ শুধুই কোয়ারেন্টিন। মায়ের মুখেও একটা শুধু শব্দ, বিপদের নাম কোভিড-19। আকাশ ফাটে খাঁচার ভেতর মানুষ, করোনা নামক চীনা ভাইরাস। পাশের বাড়ির কাকার হাই প্রেশার, ইটালিতে থাকে ছেলে পলাশ। খবর কাগজ মৃত্যু মিছিল গুনে কানের কাছে করে ফিস ফিস। নিউজ চ্যানেল বার্তা পাঠায় শুধু করোনা আক্রান্তের মিলল হদিশ। ভিড় এড়াতে সতর্কতার বাণী,
1 মিটার দূরে পথ চলুন, নিজামুদ্দিন বাড়ালো আক্রান্তের সংখ্যা, কার কথা কে শোনে বলুন? যে জনগণ মৃত্যু দেখে শেখে না, তাদের জন্য কিছুই করার নেই। ঘরে বসেই মৃত্যু মিছিল দেখুন, করোনা হতে বাঁচবেন অন্তত এভাবেই। প্রথম একটি কবিতা পড়লাম করোনার আক্রান্তকে, করোনার একটি সতর্কতার বাণী বলা যেতে পারে, তার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু সম্ভব। এখন ঠিক আছে, হ্যাঁ আমি হাতে রেখেছি, আমি একটু আগে স্ট্যান্ডে ছিলাম কিন্তু এখন যেহেতু বাঁকা আসছে সেজন্য হাতে রেখেছি। আপনারা হয়তো শুনছেন আকাশের গুরু গুরু শব্দ, আকাশের গুরু গুরু শব্দ কিন্তু শুনতে পাচ্ছেন। এটা আমাদের ত্রিপুরা রাজ্যের এখনকার আবহাওয়া সম্পূর্ণ বদলে গেছে দিনের থেকে। জানি না এই বছর আমরা আর কত কিছু দেখতে পারবো, কি হয়েছে 2020-তে। আসল কথা হচ্ছে আমি যেটা ফিল করেছি, আমি যেটা বিশ্বাস রাখি, জানি না আপনারা একমত কিনা, আমরা বিগত যদি 20 বছর ধরুন বা 30 বছর ধরুন, আমার বয়স কিন্তু ততটা হয়নি, যতটা আমি দেখেছি আমরা মানুষ এত হিংস্রতার পরিচয় দিয়েছি পরিবেশে, এত হিংস্রতাকে আমরা নিজেদের হৃদয়ে পোষণ করে রেখেছিলাম, এবং আমরা ভেবেছিলাম যে পৃথিবীটা শুধু আমাদের তৈরি, আমরা কোনো প্রাণীকে এ পৃথিবীর বাসযোগ্য মনে করতাম না। হয়তোবা সেই হিংস্রতার প্রতি এটি টানল এই করোনা ভাইরাস। আমরা যখন লকডাউন ছিলাম তখন কিন্তু আমরা পত্র পত্রিকায় টেলিভিশনে বিভিন্নখানে বিভিন্ন জায়গায় দেখেছি যে বনের হিংস্র পশুরা তারা রাস্তায় বের হয়ে গিয়েছিল, এবং আমরা যারা মানুষরা আমরা খাঁচায় আবদ্ধ ছিলাম, অর্থাৎ আমরা লকডাউনে বাড়ির মধ্যে ছিলাম, এবং যারা পশুদের আমরা চিড়িয়াখানাতে লকডাউন অবস্থায় দেখতাম তারা বের হয়ে গেছে মনের আনন্দে। আসল কথা, এই দৃশ্যটা কিন্তু আমাদেরকে প্রকৃতি শিখিয়েছে, এই দৃশ্যটা কিন্তু আমাদের প্রকৃতি শিখিয়েছে যে মানুষ, তোরা এতদিন হিংস্রতার পরিচয় দিয়েছিস, তোরা ভেবেছিস যে পৃথিবী তোদের শুধু, এই পৃথিবীটা তোদের জন্য তৈরি করিনি, এই পৃথিবীটা সমস্ত জীব, সমস্ত পশু, সমস্ত পাখিদের জন্য তৈরি করেছি। হয়তোবা এই শিক্ষাটা আমি অন্তত পেয়েছি, আমি অন্তত বুঝতে পেরেছি যে করোনা হয়তোবা মহামারীর সৃষ্টি করেছে কিন্তু একটা শিক্ষা কিন্তু আমাদেরকে দিয়েছে, এটা আমি পোষণ করছি। এবার আরেকটি কবিতা, এটা সদ্য লেখা কবিতা। কবিতাটি করোনার এই মুহূর্তে, হ্যাঁ ঠিক বলেছেন, চরম করেছি তাই মরেছি, একদম ঠিক বলেছেন, আমি সেটা অনুভব করছি। কারণ আমরা আসলে এত হিংস্র হয়ে গিয়েছিলাম যে বন্য জন্তুদেরও কিন্তু আমরা হার মেনেছি, হারিয়ে দিয়েছি তাদেরকে। সেজন্য হয়তো বা প্রকৃতি আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে, হয়তো এই শিক্ষা আমাদেরকে ভবিষ্যৎ দিনগুলোতে কিভাবে আমরা কাটাবো, কি করে আমরা নিজেদেরকে সংযত করব সেটা শিক্ষা দিচ্ছে, সেটা আমি অনুভব করছি। আমি আরেকটি কবিতায় আসি। কবিতাটি করোনার পরিস্থিতি লেখা, এবং কবিতাটির উৎসর্গ করেছি আমি আমাদের দেশের, আমাদের বিশ্বের যারা করোনায় অকাল মৃত্যুতে ঝরেছে, যারা প্রাণ হারিয়েছেন, তাদের উদ্দেশ্যে, তাদের স্মরণার্থে একটি কবিতা আমি লিখেছি। কবিতাটির নাম বিয়োগ অঙ্ক। বিশ্বাস করো, তোমাকেও হারালাম এই যুদ্ধে, মেঘের অন্তরালে চলে গেলে তুমিও। অন্ধের আন্দোলনে কেন হেঁটেছ বলো, নিস্তব্ধের শহরে শান্তিতে এবার ঘুমিও। পৃথিবীর উঠোনে হেঁটেছি আমরা বহুবার, স্মৃতির নদীগুলোতে এলোমেলো ঢেউ। করুণা করেছে বক্রপিঞ্জর ছিন্ন ভিন্ন, প্রিয়জন হারিয়ে বাঁচতে পারে না কেউ। এ অভাব কিভাবে মেটাবে কোনো পরিবার,
দলে দলে চলে যাচ্ছে প্রিয়জনেরা সব, যে দেশেতে সুখের উৎসব আসে যায় শুধু, সেখানে কিভাবে কাটাবো মৃত্যুৎসব। বাতাসে আমার তোমার লাশের গন্ধ ভাসে, বুকের পেরিকার্ডিয়াম বিদীর্ণ করে এরা, চোখ দিয়ে বিয়োগ ব্যথা নিঃশ্বাস ফেলে, মৃত্যুর ভবিষ্যৎ করে প্রতি মুহূর্তে জেরা। সময়ের কাঁটা শুধু আতঙ্কের বার্তা পাঠায়, বিয়োগের পর বিয়োগ কত আর করব, একটি সুস্থ নতুন পৃথিবী এবার আসুক, সেখানে বাঁচতে সবাই হাতে হাত ধরব। ধন্যবাদ। একটি কবিতা, বিয়োগ অঙ্ক কবিতাটি পাঠ করলাম আপনাদের সামনে। আমি আগেই বলে থাকি, কবিতা যতটুকু আমি লিখতে পারি, কবিতা পাঠ আমি ততটুকু করতে পারি না। আমার মা আমাকে খুব বকেন, আমার মা আমাকে খুব বলেন যে তুই কবিতা পাঠ একটু ভালো করে শিখতে পারতি, তবে এটা আমার হতো বা অক্ষমতা। তবু চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার। আমি যতটুকু কবিতা লিখি ততটুকু আমি আবৃত্তি করতে পারি না। ধন্যবাদ যারা বলছেন খুব ভালো লাগছে তোমার কথা কবিতা। ধন্যবাদ, এটা আপনাদের আশীর্বাদের ফল হতো বা, এটা আমার ব্যক্তিগত কিছু নয়। একটি কবিতা, এবার একটু ভিন্নভাবে যাই। করোনা নিয়ে কিছু কথা বললাম, এবার আমি একটু নিজস্ব কবিতার দিকে যাই, যে কবিতাগুলি আমি লিখেছি আগে। কবিতার আমার কাব্যগ্রন্থ কবিতার পৃথিবী থেকেও কিছু কবিতা পড়ব। কবিতাটির নাম মানুষের নদী। মানুষেরও একটি নদী আছে, কেউ বুঝতে দিই না, তাতে স্রোত প্রতিযোগিতা করে বেড়ায়। তোমার যে নদী সেটার মতো আমার নদী না, আমার নদী খুব শান্ত, নির্জন, জলে পরিপূর্ণ, তাতে ভেসে বেড়াই আমি নিজেই প্রতিদিন। আশ্চর্য হই বছরের পর বছর সে জল ধরে রাখে বলে। বিশ্বাস করো নদীর মালিক হতে পারি, কিন্তু এত জলের যোগান আমার পক্ষে সম্ভব নয়। কত মানুষের জন্য ভেঙে চুরে খান হয়ে এই নদীকে জন্ম দিয়েছি কেউ জানো? এক সুন্দরী তরুণীকে ভালোবেসে হারানোর কষ্ট নদী জন্মের একমাত্র কারণ আমি কখনো বলিনি। পাশের বাড়ির রুমা আমাকে দেখিয়ে দেখিয়ে আইসক্রিম কিনেছে, একটাও খেতে দেইনি। ক্লাসে দুষ্ট ছিলাম বলে শিক্ষিকা অঙ্কে দশমিকের পর জিরো লিখিনি বলে নম্বরটা দেয়নি। মালিকের ছেলে ভাত খাচ্ছে, আমি দাঁড়িয়ে দেখলাম বলে ছেলের সামনে আমাকে দাঁড়াতে দেয়নি। 5 টাকা কম এনেছি বলে পাড়ার মাঠে ছেলেরা ব্যাট নিয়ে আর মাঠে নামতে দেয়নি। আরও কত কিছু কতভাবে আমাকে কেউ দেয়নি। এগুলো বলে মুখে ফেনা এনে আর কোনো লাভ নেই। নিজের মধ্যে নদী হয়ে বয়ে গেল এভাবে, এই নদী এখন আমার একমাত্র অহংকার। ধন্যবাদ। একটি কবিতা, মানুষের নদী, কবিতাটি পাঠ করলাম। বলছেন চন্দ্রিমা দত্ত, আমার জানা মতো আপনি একজন বিশিষ্ট সাহিত্যিক ব্যক্তিত্ব। আমাদের ত্রিপুরায় মনে হয় আপনি এসেছিলেন একটি প্রকাশনার উৎসবে, আমি যতটুকু ধারণা করতে পারছি। আপনি বলছেন কবিরা নিজের মতো করেই কবিতা পড়লে সুন্দর লাগে। ধন্যবাদ। এটা আমিও অনুভব করেছি, এবং আমাদের রাজ্যের অনেক বাচিক শিল্পী আমার কবিতা পড়েন। তাদের কবিতাগুলি যখন শুনি, একজন বাচিক শিল্পী আমার সদ্য একটি কবিতা পাঠ করে রেকর্ড করেছিলেন, আমি শতদল তাকে হয়তো দেখিয়েছিলাম। যখন উনি আমার কবিতাটা পাঠ করলেন, যখন আমি রেকর্ডিংটি শুনি, মানে তখন আমার কাছে এত ভালো লেগেছে যে আমি নিজে কবিতা লিখে যতটা সন্তুষ্ট হইনি, কিন্তু আমার কবিতা এত সুন্দরভাবে কেউ পড়তে পারে, আমি সত্যি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। সেটাই মনে হয় একটি বাচিক শিল্পীর সার্থকতা। সাহিত্যের অঙ্গনে একটি বাচিক শিল্পী মনে হয় এভাবেই আমাদেরকে সাহায্য করে থাকেন, যারা লিখি কবিতা, গদ্য, পদ্য।
হ্যাঁ, হ্যাঁ রাহুল, হ্যাঁ তাহলে আমি ঠিক ছিলাম। হ্যাঁ, আপনার কথা আমি শুনেছিলাম। সম্ভবত একটি প্রকাশনা উৎসবে প্রকাশনা, আহ, সেই পাবলিশার্সের নামটা আমি এখানে না বলিনি, ইচ্ছা করেই বললাম না, কারণ অনেক ব্যক্তিগত অনেক কিছু থাকে, এভাবে না বলাটাই শ্রেয় বলে আমি মনে করলাম। আপনাকে আমি দেখেছি, আপনার কথাও শুনেছি, তাহলে আমি ঠিক ছিলাম। আহ, এখন আহ, আমাদের করোনার আবহেই বলা যেতে পারে ভারতের আকাশে আহ, আমরা আহ, খুব আমাদের নিজস্বের আমাদের নক্ষত্রকে আমরা অনেকবার হারিয়েছি। শতদলদা লিখছেন দি খুব বড় কবি, হ্যাঁ খুব বড় কবি, আমি বিশ্বাস করি আর খুব বড় কবি। ওনার কবি কবি ওনার কথা আমি শুনেছি সেদিন প্রকাশনা উৎসবে, আমার খুব ভালো লেগেছিল। এবং আমার সৌভাগ্য আপনি আমার লাইভ ভিডিওতে কমেন্ট করছেন, দেখছেন, হয়তো এটা আজকের একটা বাড়তি পাওনা। তো আবার আসি কবিতায়, কারণ আমার কবিতা পড়তে খুব ভাল লাগে এবং এভাবে অনেকেই পাঠক যারা দেখছেন আমাকে, বিশেষত আপনারা শিলচরের অনেকেই দেখছেন, এটা আমার একটা বাড়তি পাওনা। আমরা কিছুদিন আগে দুইজন তারকাকে হারিয়েছি চলচ্চিত্র জগতের, একজন ঋষি কাপুর, তারপর আরেকজন ইরফান। খুবই মর্মাহত আমি এই ঘটনায়। একই তো করুণার দাপট, সেখানে আমরা হারিয়ে ফেলেছি এই সোনার টুকরোগুলোকে, যে টুকরোগুলোকে আমরা আঁকড়ে বেঁচে রয়েছি অনেক অনেক কাল ধরে, তাদেরকে আমরা হারিয়েছি। জানি না 2020 আমাদেরকে আরও কত কিছু দেখাবে, তবে এটাই বলার ছিল যে তাড়াতাড়ি কেটে যাক এই দিনগুলি, আর ভাল লাগে না, দম বন্ধ হয়ে যাচ্ছে আমাদের। তো ঋষি কাপুরের স্মরণে আমি একটি কবিতা লিখেছিলাম, সেখানে আমি ইরফানকেও একটু উল্লেখ করেছি। কবিতাটি পাঠ করছি, শুনুন। কবিতার নাম ভালো থেকো ঋষি। সবুজ ঘাসের মতো ছেয়ে থেকে কোনো মাঠের দীর্ঘ আস্তানায় মন জয়ের অভিনয়ে সিক্ত করলে হাজার অনুগামীদের হৃদ বারান্দায়। রোমাঞ্চ যেন তোমারই আবিষ্কার, খুব চালিয়েছ অভিনয়ের চাবি। প্রেম রোগ চাঁদনি তোমাকে বানায় সহস্র বছরের বাদশা বলার দাবি। কে বলেছে মানুষের মৃত্যু কষ্টের, যদি সেই শিল্পী হয় তোমার মতো। মৃত্যু এসেও বারবার হার মানবে, তোমার হৃদসাগরে ভাসবে যত। আকাশে কি নক্ষত্রদের সংখ্যা কম, নাকি হিংসে হচ্ছে তোমাকে দেখে। প্রথমে ইরফান, তারপর তুমি, সদলে নিয়ে নিচ্ছে একের পর একে। ধন্যবাদ। খুবই আমি মর্মাহত হই, আমি নয়, আমি বিশ্বাস করি গোটা ভারতবাসীর কাছে আমরা হারিয়েছি দুইজনকে, এবং কিছু 1-2 দিনের ব্যবধানে, সেটা সত্যি আশ্চর্য। 2020 খুব আশ্চর্য, আমি বলছি। আমি নিজে এখন বছরকে ভয় পাচ্ছি, আমি শুধু স্বপ্ন দেখছি যে কখন শুনবো 2020 শেষ দিন আছে, 2021 প্রবেশ করব। কিন্তু বোধ হয় আমার এই স্বপ্নটা আসলেই আজগুবি স্বপ্ন। তবু আশা করি, কারণ মানুষ আশাকে ভর করে বাঁচে, এটা আমি বিশ্বাস করি। আমি আরেকটি আপনাদের সঙ্গে একটি কথা বললাম। শিলচর আমি এসেছিলাম, প্রথম আসি সম্ভবত ক্লাস 6 বা ক্লাস 7-এ যখন পড়ি তখন এসেছিলাম। আমার একজন মাসির বাড়ি ছিল, সেখানে আমি এসেছিলাম। তখন শিলচরের যে চেহারা, শহরের যে চিত্রটা এখনও আমার মনে পড়ে, এবং ভবিষ্যতে আশা করছি আসবো। করোনাকাল যদি চলে যায়, করোনাকাল চলে গেলে আবার আসার একটা ইচ্ছে আছে শিলচর। আসলে আমি খুব ভ্রমণকে ভালোবাসি। আসল কথা, আমি এটা বিশ্বাস করি যে মানুষের জীবন হচ্ছে একটি, এবং এই জীবনে তুমি এমন একটা কাজ করো না, বা এমন একটা অনুভূতি নিজের জীবনে রেখো না যে বলতে, ইস আমি ওই কাজটা করতে পারিনি, ওই কাজটা কীরকম ছিল। মানে আমার কথা হচ্ছে, তোমার জীবনে তুমি
আফসোস নামক শব্দটি রেখো না। আমার কথা এটাই হচ্ছে, সেই জন্য আমি বলি যে জীবন একটাই, সেখানে আমাদের প্রত্যেকটা জিনিসকে অনুভব করতে হবে, প্রত্যেকটা জিনিসের অনুভূতিটা নিজে যাচাই করতে হবে। একজন বলেছেন হয়তোবা যে রাহুল খুব ভালো বলছে, অল্প বয়স। ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। হ্যাঁ, আমার খুব অল্প বয়স, 2000-এই জন্ম আমার, 19 হয়নি এখনো, 2000-এর ডিসেম্বরে জন্ম। তবে আপনাদের জন্যই হয়তোবা আমি এতটুক এসেছি, তবে জানি না কত দূর চলতে পারবো। তো সেজন্যই আমি যেটা বলছিলাম যে জীবন একটাই, আমি যেটা বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, একটি জীবনে এমন আফসোস নামক শব্দটি যাতে কেউ না রাখে, যাতে আফসোস করে কেউ না বলে আরে আমি ওই কাজটা করতে পারিনি। আমার কথা হচ্ছে সব কাজ আমরা করব, ভালো হোক মন্দ হোক। যেটা মন্দ সেটা আমরা প্রথমবার করলাম, তারপর থেকে আমরা সরে আসব। আর যেটা ভালো আমরা সবসময় সেটাকে নিয়ে আসব। আমি একটি দীর্ঘ কবিতা পড়ব, তবে আমি আরেকটি কবিতা, আমি সদ্য স্কুল থেকে প্রাক্তন বলা যেতে পারে, সদ্য স্কুল প্রাক্তন, কলেজের আমি এখন 2য় সেমিস্টারের ছাত্র। তো সে অর্থে স্কুলকে কিন্তু কেউ আমরা ভুলে যেতে পারি না। স্কুল মানে একটি স্কুলই, আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি স্কুলকে আমি ভুলি না। বিভিন্ন অনুষ্ঠানে টকশোতে আমি আমার স্কুলকে নিয়ে একটি কবিতা হলে আমি পড়ি সব অনুষ্ঠানে। তো আমিও স্কুলে পড়েছি রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির। সেই স্কুলের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ অবধি পড়েছি, 12টি বছর আমরা একসাথে কাটিয়েছি। তো এখন আমরা সেই স্কুলের সামনে আমরা অনেক বন্ধুরা মিলে এখন আড্ডা দিই। তো সেই স্কুলকে নিয়ে লেখা একটি কবিতা পড়ছি। আমার বন্ধুরা হয়তো বা এই লাইভটি যখন পরবর্তী সময় যদি শোনেন, তারা খুব ভালো বাসবে কবিতাটি পাঠ করছি। কবিতার নাম RKVBM পরিবার। বলে দিচ্ছি, আমার স্কুলের নাম রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির। তো সেই স্কুলকে শর্ট ফর্মে লেখা হয় RKVBM। তো সেজন্য কবিতাটির নাম দিলাম RKVBM পরিবার। যাদের সাথে সময় কাটতো ভীষণ, স্কুল, খেলার মাঠ আর টিউশন, তারাও আজ আমার মতো পৃথক, মোবাইল রাখে সযত্নে ইমোশন। বন্ধুত্বের হাত ধরে সুদূর পথ হাঁটা, রক্তের চেয়েও সম্পর্ক আপন। শিশু থেকে কৈশোরে প্রবেশ, এটাই ছিল খাঁটি জীবনযাপন। চার দেয়ালের একটাই ক্লাসরুম, আড্ডা মজায় জমজমাট পরিবার। মুষলধারে বৃষ্টি ভেজা দুপুর, খেলার মাঠে ভেজার ইচ্ছে বারবার। বিরক্ত সেই রসায়নের ক্লাসটা, জানলা খুলে সবুজ মাঠে যাওয়া। লেজারের ওই ঘণ্টা শোনার শব্দ, ক্রিকেট নিয়ে সবেগ ছুটে যাওয়া। স্মৃতিগুলি খুব মনে পড়ে হঠাৎ, জাদুর কাঠি কোথাও যদি পেতাম। সবাই মিলে স্কুল স্টুডেন্টই হয়ে RKVBM ভর্তি হতেই যেতাম। ধন্যবাদ। আসলে এই কবিতাটি আমি যতবার পাঠ করেছি খুবই আবেগপ্রবণ হয়ে পড়ি এই কবিতাটি পাঠ করলে। লকডাউনের সময়ে রয়েছি, গৃহবন্দী সময়ে রয়েছি, অনেক কিছু মনে পড়ে। তো সেই মনে পড়ার মধ্যে স্কুল লাইফটা কিন্তু ভীষণ ভীষণ মনে পড়ে আমাদের। এখন আমরা যেভাবে সবাই মিলে একটা স্কুলের একটি ক্লাসরুমে আমরা সবাই থাকতাম, এখন বন্ধুরা দেখা হয়, তবে এখন যেহেতু গৃহবন্দী অবস্থায় রয়েছি, লকডাউন অবস্থায় রয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা রয়েছি। তো সেজন্য একটি লাইনেও লিখেছিলাম যে মোবাইল রাখে সযত্নে ইমোশন। একদম আমাদের ইমোশন কিন্তু মোবাইলেই রাখছে এখন, হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন বর্তমানে। এখন একটি কবিতা পড়ছি। কবিতাটির প্রেক্ষাপট আমরা প্রত্যেকেই আমরা জানি। সে প্রেক্ষাপটটির একটি শব্দ দিয়ে যদি বলি, পরিযায়ী।
করোনার এই আবহে পরিযায়ীদের নিজ রাজ্যে পৌঁছে যাওয়া যতটা আমরা ঘরে বসে ভাবি যে অতটা সহজ, তাদেরকে নিয়ে আসবো শুধু রাজ্যে রাজ্যে, ততটা সহজ নয়। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছি, বিভিন্নভাবে আমরা দেখেছি, এবং সে পরিযায়ীদের দুর্দশাটা কিন্তু আমার হৃদয়ে লেগেছে, আপনাদেরও লাগবে, সেটা স্বাভাবিক। এবং সেই পরিযায়ীদের নিয়ে একটি লেখা কবিতা পড়ছি। কবিতার নাম পরিযায়ীর চিৎকার। সেদিন দুপুরে জাতীয় সড়ক ঘেঁষে হেঁটেছি, বাড়ি যাব এই আশাকে লাঠি ভেবে। একদলীয় পরিযায়ী শ্রমিক আমরা, ক্ষুধার জ্বালা আগুন হয়ে নেভে। হাতে শুধু লেগে আছে কটা কাটা দাগ, সম্বল ছিল না কিছুই বুক পকেটে। রাজুর গর্ভবতী স্ত্রী বিপাকে পড়েছে, হাঁটছিলাম শুধু ভয়কে নিয়ে নিকটে। কিছু মাইল চলেছি, তার স্ত্রী অজ্ঞান, লুটিয়ে পড়ে সে পথের মাঝখানে। চোখ খুলছে না দেখে রাজুর চিৎকার, ওই আল্লাহ তুই আছিস কোনখানে। জল ছিটিয়েও লাভ হলো না, বন্ধ প্রশ্বাস। রাজুও বুঝতে পারল তার স্ত্রী আর নেই। কোলে উঠালো স্ত্রীকে সে নিজেই, বুক ফাটা কান্নায় চলছি সব এভাবেই। দূর আকাশে ঈশ্বরকে জিজ্ঞেস করলাম, ঈশ্বর পরিযায়ীদের কি দরকার নেই তোমার? ঈশ্বর হেসে বলে, দিয়েছি তোদের সব, একটা দল লুটে নেই তোদের সব অধিকার। ধন্যবাদ। তোমার কবিতা ও কথা নিয়ে এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে। ধন্যবাদ দাদা, একদম আন্তরিকভাবে ধন্যবাদ। গৌরব চক্রবর্তী দাদাও রয়েছেন। সত্যি বলছি, পরিযায়ীদের জন্য আমার খুব কষ্ট হয়। তারা আমাদের মতোই ভারতীয় হয়েও যেন একটু অনেক পিছিয়ে পড়েছে, এবং এই করোনার আবহে আমরা তা দেখছি। এখন কবিতা পড়ছি আমার সদ্য প্রকাশিত আগরতলা বইমেলায় প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কবিতার পৃথিবী। সেই কবিতার পৃথিবী থেকে কিছু কবিতা পড়ব, সঙ্গে আপনাদের সাথে কথাও বলব। কবিতার পৃথিবী, সে কবিতার প্রথম আমার একটি বই। সেখানে আমি আমার লেখা বিভিন্ন কবিতাগুলিকে একটি সংরক্ষণের জন্য একটি বই তৈরি করেছি। আমার অনেকগুলি কবিতা নষ্ট হয়েছে, সেই জন্য ভাবলাম যে এবার কবিতাগুলিকে একটি ভাণ্ডার বলা যেতে পারে, বা একটি সংরক্ষণাগারের মধ্যে যদি রাখি তাহলে হয়তোবা কবিতাগুলি সংরক্ষিত হবে। এবং আপনাদের উৎসাহ, আপনাদের প্রার্থনা, আপনাদের আশীর্বাদের দরুনই এবছর আমার এই কবিতার বই, প্রথম কবিতার কাব্যগ্রন্থটি ব্যাপক সাড়া ফেলেছে পাঠকদের কাছে। অনেকেই বলেছেন কবিতার বইটি সম্পর্কে, এটা আমার পরম প্রাপ্তি, চরম প্রাপ্তি। আমাদের সঙ্গে রয়েছেন উপমা দাস দিদি, উনি ত্রিপুরার আগরতলার, আমি যতটুকু চিনি। ওনার অনুষ্ঠান আমি দেখেছি, তবে সরাসরি কথা বলিনি, অনেকগুলি অনুষ্ঠানে ছিলাম ওনার। উনি হয়তো এই গ্রুপে একটি গানের অনুষ্ঠান করেছিলেন। উনি ভীষণ বড় সঙ্গীত শিল্পী আমাদের রাজ্যের, উনিও রয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। চন্দ্রিমা দত্ত, কবি চন্দ্রিমা দত্ত লিখছেন, রাহুল তোমাদের এই আন্তরিক অনুভবী কবিতা পৃথিবীকে বড় করবে। ধন্যবাদ, এই মুহূর্তে ধন্যবাদই বলতে পারবো। তবে আমি আরেকটি কথা বলি, একটি কবিতা আমি পেয়েছি আমাদের ত্রিপুরায়, উপমাদি হয়তো বলতে পারবেন যারা ত্রিপুরায় রয়েছেন। একই তো করুণা, সেই মুহূর্তে আমরা আমাদের ত্রিপুরার একজন বীর সন্তানকে আমরা হারিয়েছি গতকাল আমরা হারিয়েছি একজন বীর সন্তানকে, আমাদের রাজ্যের বীর সন্তান। উনি হিমাচল প্রদেশে কর্মরত ছিলেন, বিএসএফ জওয়ান ছিলেন। উনি আমাদের মধ্যে আর নেই। উনি কালকে আমাদের রাজ্যে আসেন, ওনার নিথর দেহ।
ওনার ওনার মতো যারা বীর সন্তানরা রয়েছে উনারে দিয়ে লেখা একটি কবিতা পাঠ করলাম, ওনার শরণার্থে পাঠ করছি। এবং এই কবিতাটি যেটা পাঠ করব, কবিতাটির নাম হচ্ছে আসল ঈশ্বর। সেই কবিতার প্রেক্ষাপটটি ভারতবর্ষের বুকে ঘটে যাওয়া পুলওয়ামা হত্যাকাণ্ড, যেটা ভ্যালেন্টাইন্স ডের দিন হয়েছিল, ভালোবাসার দিন। ভালোবাসার মানুষকে আমরা হারিয়েছি। কত বড় আঘাত, হৃদয়াঘাত, সেটা আমরা ভারতবাসী অনুভব করেছিলাম গত বছর। এবং সেই প্রেক্ষাপটে লেখা একটি কবিতা পড়ছি, এবং সেই প্রেক্ষাপটের সঙ্গে আমাদের রাজ্যের গতকাল যিনি মারা যান, সম্ভবত ওনার নাম বিজয় দেববর্মা, যতটা মনে আসছে এখন, উনিও রয়েছেন। ওনার শরণার্থে একটি কবিতা পাঠ করছি। কবিতাটি কবিতার পৃথিবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া। কবিতার নাম আসল ঈশ্বর। তুমি আমি আজ সবাই ব্যস্ত, লাল মাথায় আঙ্গুল ঠেকাতে। তুমি আমি আজ শোকস্তব্ধ, সেনাদের শহীদের আঘাতে। তুমি হাঁটলে আজ রাজপথের উপর, জ্বলন্ত মোম হাতে নিয়ে। আমি না হয়ে কাল হাঁটব মোম মিছিলের লাইনে গিয়ে। এসব তো চলবে এখন, প্রতিবাদ ঘৃণা জানাতে। পারবে কি সবাই মিলে শহীদের পরিবারকে গিয়ে মানাতে? তুমিও পালন করেছ ভ্যালেন্টাইন্স ডে, প্রিয়জনকে সাথে নিয়ে। বীর সেনারা চিরবিদায় নিল নিজেদের রক্তবিন্দু দিয়ে। পৃথিবীতে ঈশ্বরকে দেখিনি কেউ, সেনাদের দেখেছি নিজ চোখে। এরাই হলো আসল ঈশ্বর, পূজা করা উচিত তাদেরকে। ধন্যবাদ। শহীদদের শরণার্থে লেখা একটি কবিতা আপনাদের কাছে তুলে পাঠ করলাম। এই মুহূর্তে সত্যি কালকের দিনটা আমাদের ত্রিপুরার যারা রয়েছেন, বলা যেতে পারে ভারতবাসীর বুকে একটি কালো দিন ছিল। আমরা একজন জওয়ানকে হারিয়েছি, এবং সেই জওয়ান আমাদের রাজ্যের জওয়ান। ওনার একজন ছোট্ট ছেলে রয়েছে এবং ওনার পত্নী রয়েছে। খুব বেদনা হতো আমি এই ঘটনায়, এবং ওনাকে শরণার্থে এই কবিতাটি আমি লিখেছি। এবার একটি কবিতা পাঠ করছি। অনেকে বলে থাকেন বা অনেকে প্রশ্ন করেন যে এক একজনের কবিতায় এক একজন কবির চিন্তা ভাবনা এক এক ধরনের থাকে, এবং সেই চিন্তা ভাবনাকে ভর করেই ওনারা কবিতা লিখেন। তো সেই অর্থে আমি কি রকম কবিতা লিখি, যদি অনেকে প্রশ্ন করেছেন আগে, তাদের জন্য আমি একটি যখন প্রশ্ন করেন আমি তখন আমার লেখা একটি কবিতা আমি বলি, এবং সেই কবিতাটির মধ্যে আশা করি আমি লিখে রাখি আমি কীরকম কোন কোন চিন্তা ভাবনায় কবিতা লিখি। অনেকের চিন্তা ভাবনা অনেক রকম রয়েছে। কবিত্বকে কোনো ওজন দিয়ে মাপা যায় না, কোনো দিক নির্দেশ করা যায় না, সেটা আমি মানি। তবে অনেক কবিরা অনেক দিক নিয়ে লিখেন, অনেক প্রেক্ষাপট নিয়ে লিখেন। তা আমি যে প্রেক্ষাপট নিয়ে লিখি সেগুলিকে নিয়ে একটি লেখা কবিতাটি অনেক আগের লেখা, বইটিতে রয়েছে। কবিতাটির নাম আমার কবিতা। আমার কবিতা কবিতা নয় যদি শত নারীর না হয় প্রতিবাদী সুর। আমার কবিতা কবিতা নয় যদি সামাজিক ভেদী সমাজ হতে না হয় দূর। আমার কবিতা নিকৃষ্ট হোক আশা করি এটাই আমি, মানবিকতাকে লেখার চেষ্টা করি এটাই আমার জন্য দামি। আমার কবিতায় প্রেম নেই, না আছে আবেগের ছড়াছড়ি। আমার কবিতা মৃত শ্মশান, প্রতিবাদের শুধু বাড়াবাড়ি। আমার কবিতায় ছন্দ নেই, না আছে রূপকের গন্ধ। আমার কবিতায় মানুষ থাকুক, মনুষ্যত্বের কারখানা যে বন্ধ। আমার কবিতা শিখুক আরো শত কবিদের কবিত্বের বাণী। আমার কবিতা বুঝুক আরো কবিতার ভাব কতখানি। আমার কবিতা প্রণাম জানায় যত বরেণ্য কবি আছে।
আমার কবিতা ধন্য হবে যদি পঠনযোগ্য হয় প্রত্যেকের কাছে। ধন্যবাদ গৌরব চক্রবর্তী দাদা, সবগুলি দারুণ কবিতা। ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ দাদা, খুব ভালো শব্দ চয়ন। ধন্যবাদ। এই মুহূর্তে ধন্যবাদ ছাড়া কিছু বলার নেই। শতদল আচার্যদা রয়েছেন। কবিতাটি পড়লাম, আমার কবিতা। এবার 5 জুন চলে গিয়েছে, বিশ্ব পরিবেশ দিবস। তো পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জীব বলা যেতে পারে আমরা মানুষ, কারণ আমাদের কাছে বুদ্ধি রয়েছে, সেজন্য আমরা বুদ্ধিমানী জীব। তো সেই অর্থে পরিবেশ পরিচর্যার কাজে মানুষকে এগিয়ে আসা ভালো, এগিয়ে আসা দরকার। এবং বর্তমানে যে বিশ্ব চলছে, সেই বিশ্ব কিন্তু আঙুল দিয়ে দেখাচ্ছে আমাদেরকে, এই মানুষ দেখ তোরা পরিবেশের সাথে কি করেছিস, এবার তোদের পরিবেশকে বাঁচাতে হবে, না হলে তোরা বাঁচতে পারবি না। একদম বাস্তব কথা। আমরা বিশ্ব পরিবেশ দিবস অনেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ প্রত্যেকটিখানে আমরা গাছ লাগিয়ে ফটো পোস্ট করেছি, সেটা সত্যি আমার খুব ভালো লেগেছে। অনেকে আবার বলেছেন এটা নেকামি, যে গাছ লাগায় তাকে পোস্ট করে দেখাতে হয় না। তবে আমি সেটা মানি না কখনো। আমার কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া হচ্ছেই অনুপ্রেরণার একটি মাধ্যম। আপনি যদি একটি গাছ লাগিয়ে পোস্ট করুন, আপনার মতো আপনার পোস্ট দেখে আপনার মতো পোস্টে এতগুলো লাইক শেয়ার কমেন্ট দেখার জন্য একজন বলবে না আমি একটা গাছ লাগিয়ে পোস্ট করি, আমিও লাইক পাবো। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জানি না, পরিবেশের কিন্তু একটি লাভ হচ্ছে, যে পরিবেশ বলছে যাক আমি না হয় একটি গাছই আমাকে উপহার দিল মানুষটা, সেটা আমি ব্যক্তিগতভাবে মানি। এবং যে কবিতাটি পাঠ করছি, কবিতাটি কলকাতা, আমাদের পশ্চিম বাংলার একটি বিখ্যাত পাবলিকেশন, সে পাবলিকেশনে আমার এই কবিতাটি স্থান পায় এবং বলা যেতে পারে আমাকে সেই পাবলিকেশন থেকে সৃষ্টি সাহিত্য সম্মাননায় ভূষিত করেন। গত বছর অক্টোবর মাসে আমার যাওয়ার কথা ছিল কলকাতায় নৈহাটিতে, এবং সেখানে আমাকে সৃষ্টি সম্মাননায় ভূষিত করা কথা ছিল। তো পুজো ছিল, তখন আমরা বিভিন্ন কারণে যেতে পারিনি, কারণ পুজোর একটি আবহ সৃষ্টি হয়েছিল। তো সেজন্য আমি সেখানে গিয়ে সম্মাননাটা আমি গ্রহণ করতে পারিনি, সেটা আমাদের দুর্ভাগ্য। পরবর্তী সময়ে ওনারা সেই প্রকাশনা থেকে ডাকযোগে বলা যেতে পারে বা পার্সেল করে আমাকে সেই সম্মাননা কবিতার বই পাঠান। আমি তাদের কাছেও কৃতজ্ঞ, এবং সেই সৃষ্টি পাবলিকেশনের আমি আজীবন তরুণ সদস্য, এবং ওনারা আমাকে সৃষ্টি সম্মাননায় ভূষিত করেছেন, সেটা আমার কাছে সত্যি একটি বিরাট বড় প্রাপ্তি, এবং তরুণতম আজীবন সদস্য ওখানকার। তো সেখানে আমার লেখা একটি কবিতা প্রকাশ পায়। কবিতাটির নাম পাড়ার শিবুর কথা। পাড়ার ওই শিবুটা বলছিল পৃথিবী একদিন ফাটবে। সবাই হাসছিল ওই অবুজের কথা শুনে। সে চেঁচিয়ে বলল, গাছ কাটো, আরও গাছ কাটো। স্যার বলেছেন আমাদের পৃথিবী গরম হচ্ছে প্রতিনিয়ত। অনাবৃষ্টি, খরা, উষ্ণতম দিন দেখা যাচ্ছে তাই। ওই দোকানওয়ালা বলছে তোদের বইয়ে সব আজগুবি, হরির কৃপায় সংসার চলে, ভবিষ্যতও চলবে। শিবু বলল, বিজ্ঞান হরির কথাই বিশ্বাসী নয়। গাছ না থাকলে শ্বাস কোত্থেকে নেবে? অক্সিজেন তো গাছই ছাড়ে, আর আমরা তা প্রশ্বাসে নেই। ওই MA পাশ করা রাখাল বলল, ঠিকই তো, শিবু তো সঠিকই বলছে। কাল থেকে আমরা সবুজায়নে যোগ দেব। এই পৃথিবী আমার, তোমার, সবার। ধন্যবাদ। কবিতাটি গোটা পরিবেশকে নিয়ে লেখা এবং খুব প্রাসঙ্গিক কবিতা আমি মনে করি। অনেকেই বলেছেন প্রাসঙ্গিক, আমি এটা পোস্টও করেছি পরিবেশ দিবসের দিন।
আপনি গৌরব চক্রবর্তী দাদা বলছেন, আমিও তাই মনে করি। একদম এটা মনে করার বিষয়। আসল কথা হচ্ছে এই বছর থেকে যদি আমরা শিক্ষা না গ্রহণ করতে পারি, না শিখতে পারি কিছু, তাহলে আমাদের হয়তোবা এই পৃথিবীতে বেঁচে থাকাটা সহজসাধ্য ব্যাপার হবে না। কবি চন্দ্রিমা দত্ত রয়েছেন, খুব সুন্দর বলেছেন, ধন্যবাদ। এখন আরেকটি কবিতা পড়ছি আমার বই থেকেই, কবিতার পৃথিবী কাব্যগ্রন্থ থেকেই কবিতাগুলি পড়ছি এখন সবগুলি। কবিতার নাম একটি বাস্তব জীবন। সবই ভেঙে যায় যা ধরার চেষ্টা করি, নিজেকে নিয়েই ছুটছি, নিজেই লড়ি। রোজ নিঝুম রাতে দুঃস্বপ্নের সাথে হয় দেখা, স্বপ্ন ভালোবাসে আমায়, থাকতে দিচ্ছে না একা। প্রতিটি দিন প্রতিটি কবিতাকে জন্ম দেই, জীবন নামক মহাকাব্যের পাতা উল্টাই এভাবেই। সজীবতা জীবনের কাছে আসতে চায় ভীষণ, তবে আমি আসতে দিই না, করি তবুও সম্ভাষণ। আমার নৈরাশ্যের ভাগ্যাকাশে সূর্যের দেখা নেই, প্রতিটি সূর্যকে হত্যা করছি ইচ্ছাকৃত এভাবেই। জীবনের অভিজ্ঞতা শিখিয়েছে আমার জীবনের দূরত্ব, স্বেচ্ছায় জীবন আমাকে ভাঙছে, এটাই তার গুরুত্ব। তবে ছেড়ে দিয়েছে ঘুড়ি অগন্তব্যের আকাশে, অণু পরমাণু খসে পড়ছে জীবনের মিথ্যা লাশে। আমার রহস্যের জীবনে আশার অবস্থান নিরাশায়, আশাকে হত্যা করি রোজ, বেঁচে আছি প্রিয়দের ভালোবাসায়। ধন্যবাদ। কবিতাটি লিখেছিলাম গত বছরই লিখেছিলাম। কবিতাটি একটি বাস্তব জীবন, একটা জীবনের অভিজ্ঞতাকে তুলে ধরার চেষ্টা করেছি আমি, সেটাই কবিতাটিকে ঠাঁই দিয়েছি, স্থান দিয়েছি কবিতাটি। এখন আরেকটি কবিতা পড়ছি। কবিতা পড়ছি আরেকটা, কবিতার নাম ভাষার বিপর্যয়। শেষ লাইনটা অপূর্ব, ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ, সত্যিই বলছি, ধন্যবাদ ম্যাডাম। আমি আজকে খুব ভাগ্যবান বলা যেতে পারে আজকের দিনের জন্য। আরেকটি কথা, আসল কথা হচ্ছে আমাদের যে যুগ, আমাদের যে বর্তমান যুগ, এই যুগটা কিন্তু বাংলা ভাষাকে ততটা গুরুত্ব দিচ্ছে না। সত্যি বলছি, যেখানে আপনারা হয়তো বা আপনাদের এলাকায়, আপনাদের রাজ্যে জানি না কতটুকু এরকম আপনারা দেখছেন, তবে আশা করছি এরকমটাই দেখবেন। আমাদের ত্রিপুরায় যা দেখছি, পশ্চিমবাংলায় তেমনটাই হচ্ছে। আমরা শুধু আমাদের জাতিটির নাম আমরা ভাবি আমাদের জাতিটির নামই হচ্ছে বাঙালি জাতি, এবং সেই জাতির নামটাই শুধু বাঙালি রেখেছি আমরা। তবে জীবন ভঙ্গিমা, জীবনশৈলী, শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকটি জায়গায় আমরা বাংলাকে প্রতি মুহূর্তে হেয় প্রতিপন্ন করছি। বিশ্বাস করুন এই কথাটি আমি খুব অনুভব করেছি। আমি কিছু ছাত্রছাত্রী পড়াচ্ছি, যাদেরকে পড়াচ্ছি, আমাদের নিজ বাড়িতে যাদেরকে পড়াচ্ছি, তাদের মধ্যে বেশিরভাগ ছাত্র ইংরেজি মিডিয়ামের ছাত্রছাত্রী। সত্যি বেশিরভাগ ছাত্রছাত্রী ইংরেজি মিডিয়ামের, কিছু হাতে গোনা কয়েকজন বেঙ্গলি মিডিয়ামের। তবে আমি কখনো জিজ্ঞেস করিনি তাদেরকে কেন এরকম, এটা আমার জিজ্ঞেস করার কোনো দায়িত্ব নেই। তবে এটা অনুভব করেছি যে মানুষ এখন ইংরেজিকে নিজেদের মাতৃভাষার জায়গায় ঠাঁই দিয়ে দিয়েছে।
ইংরেজি শিখলে মানুষ মনে করে যে আমি সভ্য হয়ে গেলাম। ইংরেজি কতগুলি শব্দ উচ্চারণ করুন, উচ্চারণ করে দিলেই মনে হয় ওনারা নিজেদেরকে, কতিপয় কিছু মানুষ মনে করে যে আই এম এ স্মার্ট পারসন। সে অর্থে ইংরেজিকে আমি কখনো অবজ্ঞা করি না। প্রাত্যহিক জীবনে ইংরেজিরও কিন্তু একটি গুরুত্ব রয়েছে, সেটা আমি জানি। কিন্তু এর মানে তো এই নয় যে আমি যে ভাষার মানুষ, আমার যে বঙ্গভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, তাদেরকে নিয়ে আমার তাদের গৌরবান্বিত পদস্পর্শ আমার মাটিতে, আমার জন্মস্থানে পড়েছে, আমি এই বাংলা ভাষাকেই বর্জন করছি প্রতিনিয়ত শুধুমাত্র স্মার্ট হওয়ার লড়াইয়ে। সেটা কিন্তু একেবারেই কিন্তু যারা আমরা সাহিত্যের সঙ্গে রয়েছি, বাংলা সাহিত্য বা যারা আমরা কবিতা অনুরাগী যারা রয়েছে, আমাদের কাছে কিন্তু খুবই দুর্ভাগ্য, খুবই চিন্তার বিষয়। এই মুহূর্তে কিন্তু আমরা বলে দিতে পারি না আজ থেকে 100 বছর পর বাংলা ভাষায় কেউ কবিতা লিখবেন। সত্যি বলছি, আমার নিজের একটি অভিজ্ঞতাও রয়েছে। বাংলা ভাষার কবিতা কেউ কিন্তু পড়েন না, সাহিত্যের দিকে কেউ ঝুঁকছে না। সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমারও কিছু বলার নেই। তবে আমি চিন্তাশীল, আমি চিন্তনীয়। আপনারা হয়তো বা একমত যে বাংলা ভাষাকে কিন্তু প্রতি মুহূর্তে একটা গোষ্ঠী, একটা জাতির একটা অংশ, বাঙালি জাতির একটা অংশ বাংলাকে কিন্তু হেয় প্রতিপন্ন করছে। আমরা শুধুমাত্র নিজেদেরকে শিক্ষিত করার মাধ্যম ভেবে ভাবছি প্রতিনিয়ত যে ইংরেজি মিডিয়ামে আমার ছেলেকে, আমার মেয়েকে ভর্তি করিয়ে দিচ্ছি, সে স্মার্ট, আমরা বেঁচে যাব। সত্যি না। বাংলা মিডিয়ামের ছাত্র ছাত্রীরাও কিন্তু সমানভাবে সমাদৃত গোটা বিশ্বে তারা কিন্তু নিজেদের প্রতিভাকে নিয়ে বেঁচে আছেন, সেটা আমরা দেখছি। এবং এখন যারা ইংরেজি মিডিয়ামে পড়ছে তারা কিন্তু বাংলাকে সাবজেক্ট হিসেবে নিচ্ছে না, বাংলার পরিবর্তে হিন্দিকে নিচ্ছে। যখন আমরা শুনি, তখন কিন্তু আমার খুব হৃদয় বেজে ওঠে, হৃদয়ে লাগে কথাগুলি, যে আমরা বাঙালি হয়ে বাংলা ভাষাকে সাবজেক্ট হিসেবে নিচ্ছি না শুধুমাত্র ইংরেজি শেখার জন্য। বাংলাকে আমরা কর্কশ, কঠিন, রূঢ় ভাঙ্গা, দাঁত ভাঙ্গা শব্দের সঙ্গে তুলনা করি, অথচ আমরা বাঙালি জাতি। সত্যি বাঙালি জাতির কাছে এটা লজ্জা, একরকম লজ্জা। অনেক কথা বলে দিয়েছি। সে প্রেক্ষাপটকে নিয়ে লেখা একটি কবিতা পড়ছি। কবিতার নাম ভাষার বিপর্যয়। চারিদিকে পাশ্চাত্যের ছড়াছড়ি, কঠিন কঠিন দাঁত ভাঙ্গা শব্দ এখন অনুকরণীয়। কথায় কথায় সভ্য বোঝাতে শুধুই অনুকরণ। আর যে জন্মভূমি মাতৃভাষা শিখিয়েছে, সেই ভাষা আজ অব্যবহারে বিলুপ্ত প্রায়। এ কোন বাংলা, যেখানে বাংলা ভাষাই ডুবন্ত প্রায়? অমায়িক সাময়িক কবিরা কেবল শিকড়টুকু আঁকড়ে রয়েছে। কবিসত্তা, শিল্প প্রতিভা পাশ্চাত্য ভাষায় অনবরত ঝুঁকছে। বাংলা মাধ্যমকে তুচ্ছ ভেবে ইংরেজি এখন বরণযোগ্য। এই অনুকরণ বন্ধ হোক, সবাই বাংলাকে বরণ করো। মাতৃভাষার বটবৃক্ষ বাঁচাতে কেবল শিকড়টাকে আঁকড়ে ধরো। ধন্যবাদ। দাদা বলছেন সঠিক বলছো, সব জায়গাতেই একই। হ্যাঁ, মিলে গেল তাহলে কথা, মিলার কথা। কারণ আমাদের তো এটাই এখন দেখছি যে যেখানে দেখছি সেখানে ইংরেজি। এবং জানি না আমাদের রাজ্যে এরকম হচ্ছে যে বাংলা মাধ্যমের স্কুলগুলোকেও ইংরেজিকরণ করা হচ্ছে। এটার আমি তীব্র বিরোধিতা, কারণ আমি নিজেই বাংলা মিডিয়ামের ছাত্র। তাই বাংলা মিডিয়ামের ছাত্রদেরকেই বাংলাকে, ইংরেজি মাধ্যমকে দেখতে পারবো না, সেটা কোনো ভাবার নেই। আমার কথা হচ্ছে অন্তত বাংলাকে একটু সম্মান করা দরকার। আমরা সম্ভবত আমাদের যে বঙ্গভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় লিখেছেন বহু কবিতা, গল্প, উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আরও আধুনিকে চলে আসি, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী,
শ্রীজাত আমার এক প্রিয় কবি বলা যেতে পারে। শ্রীজাতের কবিতা আমার হৃদয়ে লাগে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, জয় গোস্বামীর কবিতা আহ, খুব পড়ি, আসলে পড়তে ভাল লাগে। আহ, আহ, মনে হচ্ছে ভাগ্য সাড়া দিয়েছে, বিদ্যুৎ চলে এসেছে। ভাগ্য সাড়া দিয়েছে। আহ, এখন হয়তোবা আমাকে দেখা যাচ্ছে বিদ্যুৎ এসে পড়েছে। এবার হয়তোবা আলোকিত দেখছেন। যেখানে ছিলাম, যে আমি শ্রীজাতের কবিতা আমাকে খুব ভাল লাগে। জয় গোস্বামীর কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, কবি শক্তি চট্টোপাধ্যায় অসাধারণ কবি। ওনার কবিতাও আমি পড়ি, অনবরত পড়ি, কারণ আমার পড়তে ভাল লাগে। এবং অনেকে বলেন যে কবি হওয়া অতটা সহজ নয়। সেটার পক্ষে বিপক্ষে আমি কিছু বলি না। তবে আমি একটা কথা বিশ্বাস করি, যেটা সুনীল গঙ্গোপাধ্যায় বারবার বলতেন, যে ভালো পাঠক না হলে কবি হওয়া যায় না। একদম বাস্তব কথা। তুমি পাঠক হও আগে, তাহলেই কবি হতে পারবে। কবিতা পড়লেই কবিতার প্রেমে পড়তে হবে, প্রেমে পড়লেই তুমি কবিতা লিখতে পারবে। ভালো পাঠক হতে হবে। আমি আরেকটি কবিতা পড়ছি। ভালো আলো আসছে, হ্যাঁ দাদা, আলো আসছে। শেষের দিকে আলো আসছে বলা যেতে পারে। একটি কবিতা পড়ছি। যেহেতু বৃষ্টি হয়েছে আমাদের এখানে, সেখানে বৃষ্টি মানেই রোমান্টিকতা, যেটাকে আমি বলি। বৃষ্টি মানেই সৃষ্টির একটি শ্রেষ্ঠ সময়। সেই সৃষ্টি হতে পারে সাহিত্য সৃষ্টি, হতে পারে বিভিন্ন কিছুর সৃষ্টি। তো সেই বৃষ্টিকে নিয়ে একটি লেখা, একটি বৃষ্টির বিকাল। কবিতার নাম একটি বৃষ্টির বিকাল। সকালের গুড়ি বিকেল বেলায় মুষলধারে সেদিন নেমেছিল। জানলার পাড়ে বৃষ্টির ফোঁটাগুলি গুনছিলাম। হঠাৎ তোমার কথা মনে আসছিল। তোমার ওই কাজল চোখের তাকানো, কথায় কথায় ছোট্ট হাসির ভঙ্গিমা। তখন সেই বৃষ্টি ভেজা পৃথিবীটা আমার কাছে যেন স্বর্গের অনুভূতি। বৃষ্টির বেগ আরো জোরে বেড়েছিল। তোমার স্মৃতিগুলোকে ধরতে হাত বের করে দিয়েছিলাম। বৃষ্টির কণারূপে বর্ষিত তোমার স্মৃতিগুলি অনুভব করেছিলাম ভীষণ। সেদিনকার ওই মুষলধারে বৃষ্টিটা চেয়েছিলাম রোজ দিন, কিন্তু হঠাৎ মনে পড়েছিল রোজকার অতিবৃষ্টি ভয়ঙ্কর বন্যার জন্ম দেয়। তখন আমি আর তোমার স্মৃতিচারণ দীর্ঘায়িত করিনি। ধন্যবাদ। আলো আধারিও ভালো লাগছিল একদম। আমার কাছেও এখনকার পরিবেশ থেকে আগের পরিবেশটা ভালো লাগছিল, কারণ আমাদের এখানে ততটা বিদ্যুৎ বিভ্রাট হয় না। সবসময় বৈদ্যুতিক বাল্বের নিচে থাকি। হঠাৎ করে মোমবাতির একটি শিখা যখন চারিদিকে দেখা যাচ্ছিল আলো, তখন আমারও খুব ভালো লেগেছিল। আলো আধারিও ভালো লেগেছিল একদম দাদা। একজন লিখছেন বরুণ জ্যোতি চৌধুরী, শ্রদ্ধেয়, উনি লিখছেন খুব সুন্দর, ধন্যবাদ। চন্দ্রিমা, কবি চন্দ্রিমা। কেউ আছেন? কেউ কি আছেন? নমস্কার। বিচ্ছিন্ন হয়ে গেছে আগের লাইভ ভিডিওটা। আপনারা কি কেউ আছেন? কেউ কি আছেন? কেউ কি দেখতে পাচ্ছি না।
শতদলদা কি আছো? প্রথম লাইভ ভিডিওটি শেষ হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়। এখন আবার এসেছি। আর বেশিক্ষণ থাকবো না, আবার কারেন্ট এসেছিল একটু আগে, আবার চলে গেছে। একজন দেখছেন, বলবেন শব্দ আসছে কি? যিনি দেখছেন আমাকে বলবেন প্লিজ, যে শব্দ কি আসছে। শতদলদা নেই। দ্য সোসিও বন্ধুর গ্রুপে আমি আজকে আমন্ত্রিত ছিলাম। আপনাদের সঙ্গে অনেক মুহূর্ত কাটিয়েছি, অনেকগুলি কবিতা পড়েছি। এখন প্রায় শেষের দিকে রয়েছি। কিছু বেশি সময় নেব না, কারণ আমাদের এখানে পরিস্থিতি একটু খারাপ। কারেন্ট, বিদ্যুৎ নেই, বিদ্যুৎ আবার চলে গিয়েছে। কেউ কি আছেন? একজন দেখাচ্ছে লাইভ দেখছেন, একজন। শতদলদা কি আছে? দুজন। নমস্কার। শব্দ শোনা গেলে একটু কমেন্ট করে একটু জানান। দুর্যোগের দিনও লাইভ করছি। আমাদের এখানে অনেক বৃষ্টি ঝড়, বিদ্যুৎ নেই, একটু আগে ছিল, এখন আবার চলে গিয়েছে। আমি আর কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ, শেষ পর্যায়ে এসে পড়েছি। শতদলদা কি আছেন? চন্দ্রিমা, কবি, শ্রদ্ধা কবি চন্দ্রিমা, উনিও নেই। আছে কি কেউ জানান প্লিজ। শুরু করি তাহলে। আমি যেখানে ছিলাম, যে আমি যেটা বিশ্বাস করি, যে রাজনীতি এবং সাহিত্য কোনো একটি রাষ্ট্রের উন্নয়নে একটি সমান ভূমিকা পালন করে, এবং সেই মোতাবেক আমি আমার রাজনীতিকে কি করে দেখি, আমার ভাবনায় রাজনীতি কেমন, সেটাকে নিয়ে লেখা একটি কবিতা পড়ছি। কবিতার নাম আমার রাজনীতি। আমার রাজনীতিতে কোনো নেতা নেই, মন্ত্রীও নেই, শুধুমাত্র প্রাণীর নেতা মানুষের হবে জয় জয়কার। আমার রাজনীতিতে ভিন্ন রাজনৈতিক দলের বিভিন্নতাও নেই, শুধুমাত্র মানবিকতার ভিত্তিতে গড়ে ওঠা একটাই সমাজ। আমার রাজনীতিতে কোনো ধর্মঘট চাক্কা জ্যামও নেই, আছে মানবিকতা প্রচারের এক ঐক্যবদ্ধ আন্দোলন। আমার রাজনীতিতে কোনো রাজনৈতিক খুন সন্ত্রাসও নেই, আছে ঘরে ঘরে মানবিকতা প্রচারের বাণী। আমার রাজনীতিতে আসলে রাজার প্রশাসনও নেই, শুধুমাত্র মানবিকতার ভিত্তিতে গড়ে ওঠা একটাই সমাজ। আমার রাজনীতিতে শুধুমাত্র একটাই সমাজ। ধন্যবাদ। আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানান যে আমার কি শব্দগুলো আসছে। সত্যি আমাদের এলাকার এখন খুব একটি সমস্যা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ। আমি আর বেশিক্ষণ আমার কথাও বলতে পারছি না, যেটা দেখছি। বিদ্যুৎ, কারেন্ট চলে এসেছে, কিন্তু আপনারা কেউ দেখছেন কি সেটা একটু কমেন্ট করে জানান। শুনছেন কি? হ্যালো। বন্ধু গ্রুপের কোনো বন্ধু দেখছেন কি আমাকে? দেখা যাচ্ছে 3 জন দেখছেন, কিন্তু একটু কমেন্ট করে জানালে ভালো হয়। চারজন। আমি আমার শেষ জায়গায় রয়েছি, শোনা যাচ্ছে। একজন বলছেন ধন্যবাদ দাদা,
খুব খুব একটি ত্রিপুরা, আমাদের ত্রিপুরা আগরতলা একটি খুব সমস্যা হচ্ছে। খুব প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। এতক্ষণ লাইভ করেছিলাম বিনা বিদ্যুতে। এখন আবার করছি, বিদ্যুৎ এসেছে, তবে লাইভ কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। জানি না কতক্ষণ আর থাকতে পারবো। আমি আমার কথার অনেক ক্ষণ চলে এসেছি কবি কথার। এখন আরেকটি কবিতার নাম ভালোবাসার সাকটি। প্রসূন দাদা দেখছেন, শোনা যাচ্ছে, দেখছি, ধন্যবাদ। কিন্তু আমাদের শতদল দা কি মনে হচ্ছে নেই। অনেকক্ষণ করেছি লাইভ। সত্যি আমাদের আগরতলার খুব একটি খারাপ অবস্থা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রাজ্যের বিশিষ্ট লেখিকা, বিশিষ্ট কবি, শ্রদ্ধেয় কবি দেবাশ্রিতা চৌধুরী ম্যাম বলছেন শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু এর আগেও কতগুলি লাইভ করেছিলাম, 2টি লাইভ রয়েছে, সেটা ডিসকানেক্ট হয়ে যায় কোনো না কোনো কারণে। এখন আবার শুরু করছি। সেই লাইভগুলিতে আমি অনেক কথা, কবিতা পাঠ করেছি, আপনাদের সঙ্গে কথাও বলেছি, দেখেছি। এখন আমাদের সঙ্গে রয়ে গেছে শতদলদা এসেছেন। দাদা খুব দুঃখিত, জানি না আজকের দিনটি খুব খারাপ। লাইভ ডিসকানেক্ট হয়ে গেছে, আবার এসেছি। এবার একটি কবিতা পড়ছি। কবিতার নাম ভালোবাসার সাকটি। আমার আর তোমার মাঝে যে নদী বইছে প্রতিদিন, তার উপরের সাঁকোটি নড়বড় হচ্ছে প্রতিনিয়ত। কথা ছিল শুধু আমরাই সেটির উপর হাঁটব, কিন্তু আমরা ছাড়া আরও একজন হেঁটেছে এতে। যেভাবে বলেছিলে ভালোবাসবে তুমি আমাকে, ঠিক একইভাবে অন্য এক পুরুষ ভালোবেসেছে তোমাকে। ওই রাজপথে হাতে হাত রেখে যেদিন গিয়েছিলাম দুজন, সেদিন রাতে হাতে হাত রেখে হেঁটেছিলে তুমি আর তোমার ওই সুজন। তুমি ভেবেছিলে আমি তোমার অন্ধ প্রেমিক, তোমার দ্বিতীয়কে আমি কখনই দেখব না। ভেবেছিলে আমাদের সাঁকোটি 2-এর অধিক চড়তে পারবে অনায়াসে। তবে তুমি ভুল ছিলে এই ভেবে যে আমি বুঝব না। আমি সেদিনই বুঝেছিলাম যেদিন তুমি বলেছিলে আমাদের সাঁকোটিতে আরও শক্তিশালী খুঁটি বসাতে হবে। যেদিন বলেছিলে ওই সাঁকোর নিচে নদীতে অনবরত জল কমছে। আসলে তুমি ভুলে গিয়েছিলে নদীর উপর ওই সাঁকোতে শুধু আমাদেরই হাঁটার কথা ছিল, তাতে আরও শক্তিশালী খুঁটির কোনো দরকার নেই। ভুলে গিয়েছিলে ভালোবাসার নদী কখনো শুকিয়ে যায় না, তাতে তো সবসময় জলে কলকল ধ্বনি প্রবাহিত হয়। ধন্যবাদ। 7 জন রয়েছেন। আমিও আর আমার কথা লেখা আর বেশিক্ষণ দীর্ঘস্থায়ী করব না। আমাদের এখানেও খুব একটি বিপজ্জনক অবস্থা, চিন্তার কারণ। আমি শেষে একটি কবিতা দিয়ে আমার লাইভ অনুষ্ঠান এখানে বিরত দেব। শেষ কবিতাটি একটি দীর্ঘ কবিতা। কবিতাটি নাম, হ্যাঁ একদম বলেছেন, ত্রিকোণ প্রেম। আমি একটি দীর্ঘ কবিতা বলে আমার কথা এখানে শেষ করছি, কারণ আরও অনেক কথা বলার ছিল, বলতে পারিনি। হচ্ছে নেটওয়ার্কিং সমস্যা, বৃষ্টি পড়ছে, সেখানে যে কোনো সময় আবার বিদ্যুৎ বিভ্রাট যেতে পারে। একটি দীর্ঘ কবিতা পড়ছে, আমার লেখা প্রথম দীর্ঘ কবিতা, যেটা আমার লেখা একটি কবিতা, দীর্ঘ কবিতা, যেটা একটি প্রকাশনায় যৌথ সংকলনে জন্য লিখেছিলাম, এবং এটি
পরিস্থিতি যদি খুব ভালো থাকে তাহলে প্রকাশিত হতে হবে কয়েকদিনের মধ্যে। কবিতাটির নাম তোমাকে ভালোবেসেছি বলে। তোমাকে ভালোবেসেছি বলে নদীকে নদীর মতো দেখিনি, তাতে সমুদ্রের জোয়ার ভাটার টান দেখেছি। অস্তগামী সূর্যের আভাকে ভেবেছি রক্তের বিনিময়ে ভালোবাসা। এভারেস্টের উচ্চতা আর মাপিনি তোমার মুখে তা শুনে। নদীর জলে হাত দিইনি সাপ কিলবিল করে বলে। আকাশের দিকে চোখ দিইনি রোদে ফোস্কা উঠে বলে। গ্যালাসের আঢাকা জল গিলিনি বারণ করেছ বলে। মনে আছে সেদিন দুপুরে রাজপথে হাতে হাত রেখে দুজন সমান পা মিলিয়েছিলাম। রূপলি ওড়না দিয়ে চোখ থেকে দুটি ধূলিকণা বের করেছিলে। বলেছিলে আমি ছাড়া অন্ধকার তোমার জীবন। কত বৃষ্টির ফোঁটা গুনেছি দুজন সেদিন রাজপথে। ম্যাগ নিয়েই যেন এসেছিলে ভিজিয়ে দিতে সেদিন। কত বাস স্টপ হেঁটেছি দুজন মহানগর ঘেঁষে ঘেঁষে, সরস্বতী পুজোর সকালে শাড়ির কুচি ধরার মুহূর্তে। কফি হাউসের তৃতীয় টেবিলের চেয়ারগুলো অপেক্ষায় থাকতো রোজ প্রেমের আড্ডা শুনতে। কত কবিতা ক্লান্ত হয়েছে তোমার বর্ণনায়, তবু রোজের আবদার ব্যর্থ হতে দেইনি। সপ্তমীর জন্য লাল কুর্তি কিনে দিয়েছিলাম, লাল তোমার পছন্দের তালিকায় প্রথম বলে। অষ্টমীর সকালে তোমার দেওয়া হলুদ পাঞ্জাবি, হলুদ শাড়ির জুটি সবার মনে আছে এখনো। কত বসন্তের দিন গেয়েছি একসাথে রবীন্দ্রসঙ্গীত, সুরে সুরঞ্জনা ছিলে তুমি প্রতিটি বাসন্তী দিনে। মুগ্ধ হয়েছিল কত প্রেমিক প্রেমিকা শুনে আমাদের বাসন্তী পরিবেশনা। প্রতিটি মুহূর্তের অনুভূতিকে পাশে রেখে বেঁচেছিলাম দুজন, কিন্তু এখন তুমি নেই আমার পাশে। নিজের পৃথিবীতে বড্ড ভালোই বেঁচে আছো, আমার পৃথিবীতে তোমার কোনো ছায়া পড়ে না। গ্যালাসের আঢাকা জলে ছত্রাক বাড়ে, অস্তগামী সূর্য মৃত্যুর সাইরেন শোনায় প্রতিদিন। নদীর বুকে ঝাঁপ দিয়ে ডুবে মরে এক মনমাগা মাঝি। যে নদীতে সাপ কিলবিল করেছিল সেখানে জমে আছে তাদের ত্যাগ করা খোলস। উচ্চতা না পাওয়া এভারেস্টের চূড়া হতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে রোজ একই যুবক। আকাশ থেকে উল্কাপিণ্ড আঘাত করে ভঙ্গুর আধগলা হৃৎপিণ্ডের দলাটাকে। রাজপথে অবরোধ কর্মসূচি পালন করে আমাদের পায়ের ছাপগুলি প্রতিদিন। রূপলি ওন্নার ছাই চোখে ভেসে বেড়ায়, কেউ আর বের করার সাহস করে না। বৃষ্টির ফোঁটাগুলো নিলামে বিক্রি হয়ে রোজ শহরের দেহে অকাল বন্যার আতঙ্ক ছড়ায়। মহানগরের বাস স্টপে জমে উঠেছে কালো কালো শেওলা। কফি হাউসের তৃতীয় টেবিলের চেয়ার পুড়ে গেছে নাম না জানা ভয়াবহ অগ্নিকাণ্ডে। বর্ষায় পোড়া কাঠের গন্ধ বাতাসে ছুটোছুটি করে আমাদের আড্ডাগুলি সলিল সমাধি দিতে। কবিতা শুকিয়ে যায় খরাপ্রবণ হয়ে অনবরত, যেগুলি চিরব্যস্ত ছিল তোমার বর্ণনায়। সপ্তমী অষ্টমী আসে তো ঠিকই, কিন্তু চার দেয়ালের চিলেকোঠায় কাটিয়ে ফেলি নিজেই। এখন শুধুই বয়সের ওজন আমন্ত্রিত থাকে বিষাক্ত বসন্তে রবীন্দ্রসঙ্গীত শুনতে। কোনো প্রেমিক প্রেমিকা মন ভাঙা শিল্পীর প্রতি নজর দেই না সংক্রামিত হওয়ার ভয়ে। পাতার পর পাতা উল্টাই দিন মাস বছর, পেরিকার্ডিয়াম উষ্ণ হতে থাকে ভীষণ। স্মৃতি আজ হৃদয়ে বিস্ফোরণ ঘটায় শুধু, ডায়েরিতে আত্মহত্যা করে ইমোশন। যেভাবে বেঁচে আছি এটাই আনন্দের, আগলে রেখেছি খসে পড়া উল্কা বৃষ্টিকে। অচেনা সমুদ্রের ঘূর্ণাবর্ত আছড়ে পড়ে ক্ষতবিক্ষত হৃদয়ের উপকূলে। আংশিক নয় পুরো শরীরই বিষাক্ত, শিরায় উপশিরায় প্রবাহিত হয় অর্ধ মৃত রক্ত। কাঁচ দিয়ে গড়া সম্পর্কে ঢিল চুললে হঠাৎ ভাঙ্গা কাছে আহত হচ্ছে রোজ হাসি মুখে।
এখন মেঘলা আকাশ শুধুই বিচ্ছেদের বীজগণিত আর পাটিগণিত পড়ায়। পাশাপাশি থাকা দুটি মেঘ ঘনীভূত হয় না। বৃষ্টির দাপট ঘটিয়ে এদেরও খুব কষ্ট হয়। ছবির ফ্রেমে বন্দি থাকছে মিথ্যে অপেক্ষা, বালিশে মাথা রেখে ঘুমুচ্ছে ভালোবাসা। গোলাপের পাপড়ি খসে পড়ছে আমার বাগানে, দাবানল ছড়িয়ে বেড়াচ্ছে পুরনো স্মৃতিরা। এ বুকে এখনো ঝড় উঠে, সাইক্লোন আসে, ভেঙে চুরে খান হয় সাজানো সব কল্পনা স্বপ্ন। নদীর কূল অনবরত ভেঙে আমাকে আতঙ্কিত করে বেড়ায়। চোখ বেয়ে নদী নেমে কলঙ্কের সমুদ্রে মেশে। ঘন কুয়াশায় কলম্বাসের জাহাজ হারিয়ে গেছে। অগন্তব্যের আকাশে সুতো ছিঁড়ে ঘুড়ি হারিয়ে যায়। এসব শুধুই একটা দিনের জন্য মিথ্যে হোক সব যন্ত্রণা, দুঃখ, আবেগ। একটা দিনের বাঁচার অক্সিজেন এনে দিও তুমি, সাজিয়ে দিয়ে যেও আমার ভাঙ্গা পৃথিবী। ধন্যবাদ। এটা আমার জীবনের প্রথম লেখা দীর্ঘ কবিতা। আমি বিশ্বাস করি কবিতা, আমি নিজেও ধৈর্যের ততটা বন্ধু না। আমি ধৈর্যকে, আমার কাছে ধৈর্য ধরা খুব একটা মারাত্মক ব্যাপার। আমাকে যখন বলা হয়েছিল একটা যৌথ সংকলনের জন্য যে একটি কবিতা লাগবে বিরহকে নিয়ে লেখা, দীর্ঘ কবিতা হতে হবে, কমপক্ষে 100টি লাইন, আমি প্রথম দিন ঘুমোতেই পারিনি। আমি বললাম এটা আমার পক্ষে হতো বা অসম্ভব ব্যাপার। তবে পেরেছি, ভেবেছি কবিতা 100 লাইন তবু হয়নি, তবে প্রায় 91 লাইনের মতো একটি কবিতা। আমি শেষ কবিতা পড়ে শেষ করছি। এটা আমার একটা বন্ধুর আবদার ছিল যে তুই এই কবিতাটা না পড়লে কিন্তু ওর একটি প্রিয় কবিতা, আমার একজন বন্ধুর কবিতা, খুব ভালো লাগা কবিতা আমি লিখেছিলাম। আমার শ্রদ্ধেয় ম্যাম বলছেন রাহুল কবিতাও পাঠ খুব ভালো হচ্ছে। ধন্যবাদ ম্যাম। আমি আগে অনেকক্ষণ ধরে লাইভ করেছি, এটা আমার আরেকটা ভিডিও পার্ট। তুমি পরবর্তী সময় ওই ভিডিওটিও দেখে আমাকে মন্তব্য করবে। আমি জানি এটা তুমি মন্তব্য করবে, এটা আমার বাড়তি পাওনা তোমার কাছ থেকে। নিজের মতোই থাকা ভালো কবিতা অপূর্ব। ধন্যবাদ, খুব ধন্যবাদ। দীর্ঘ হলেও খুব ভালো, হ্যাঁ একদম। তবে আমি দীর্ঘ কবিতাকে ততটা সমর্থন করি যতটা, তবে আমি লিখি না কখনো। এটা আমার প্রথম কবিতা। এটা আমি লিখতাম না হলে, যদি আমাকে আরেকজন কবিতা আমাকে খুব ভালোভাবে বলছে যে তোকে এটা লিখতে হবে, এটা যৌথ সংকলন, 100 লাইনের, কমপক্ষে 100 লাইন, বিশ্বাস করুন প্রথম দিন আমি ঘুমাইনি। আমি বললাম আমার এক একটা কবিতা 20 লাইনের মধ্যে আমি থাকি, 100 লাইনের কবিতা এটা পাহাড় ভেঙে পড়া। এবং আমি লিখেছি, আপনাদেরকে শুনিয়েছি। উনিও বলেছেন যে আজকে এই কবিতাটা শোনাবি তাদের সবাইকে, আমি শুনিয়েছি। আরেকটি কবিতা আমার একজন বন্ধু, আমি লিখেছিলাম যখন কবিতাটি, সে নিজে অনেকবার পাঠ করেছে। সে বলেছে একটি কবিতা আপনাদের সামনে পড়ার জন্য। কবিতাটির নাম, এটা রোমান্টিক একটি কবিতা। কবিতাটির নাম যৌবনের কবিতা। মৃতদেহের পাশে ঘুমোতে শিখেছি তখন, সদ্য যৌবন সুড়সুড়ি দিতে লাগলো। দূরে থাকা নদী প্লাবিত হয়েছে দেখে সেখানে ভাসতে ইচ্ছে জাগলো। অধিকার শুধু সেই দিয়েছিল আমায়, আকাশ থেকে মেঘ নিয়ে আনতে। শ্রাবণের বাতাস বাতিল করে বৃষ্টি, অকারণে গিয়েছি ছাতা কিনতে। বসন্তের ফুটপাতে লোহিত পলাশ ঘুমোই, ভিজে যায় নরম মাটির দলা। রাতে দুটি তারা খসে পড়ে রোজ, শুকিয়ে গিয়েছে গানের সুরের গলা। তবুও হাঁটতে শিখেছি কংক্রিটের পথে, মেরুদণ্ডহীন জীব শিখিয়েছে আমায়। বুধবার বিকেলের রোদ ঘোষণা করে প্রেম আত্মহত্যা করে এক লহমায়। তবে এই চেষ্টা কোনো অসুবিধে নয়, চলিত সময়ে স্বাভাবিকও বটে। হারিয়ে গিয়েছে হঠাৎ দুটি নৌকা, অকাল বন্যায় পাশে ছিল নদী তটে। ধন্যবাদ। আমি আর বেশিক্ষণ রাখছি না। শতল্লা বলছেন বন্ধুতে এত সময় দেওয়ার জন্য ধন্যবাদ কবি বন্ধু। আমিও খুব প্রাণিত হয়েছি, খুব খুশি হয়েছি আপনাদের সঙ্গে এতটা সময় কাটানোর জন্য।
ভালো থাকবেন। তবে এই মুহূর্তে কিছু বলার ছিল। একজন লিখেছেন মধুমিতা, কিশোর কবিকে অনেক শুভকামনা, ধন্যবাদ। আহ, আমি আর কবিতা আর পড়ব না। কিছু কথা বলার ছিল যে বর্তমান পরিস্থিতি খুবই সংকটাপন্ন। সেটা আমরা যত দিন যাচ্ছে ততটা আমরা আরও দেখছি, প্রত্যক্ষ করছি। বুকের মধ্যে একটি ভীষণ ভয় একটি কাজ করছে। চারিদিকে শুধু করোনা নামক মহামারী নয়, তার সঙ্গে আসছে প্রাকৃতিক দুর্যোগের ছড়াছড়ি। আমাদের এই মুহূর্তে এই জীবনযুদ্ধে, এই কঠোরতম জীবনযুদ্ধে আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে কবে জয়ী হতে পারবো, তবে বিশ্বাস রাখি, বিশ্বাস করছি যে একদিন হলেও আমরা জয়ী হব। এই মহামারীর কালকে আমরা জয় করব। একটি সুস্থ পৃথিবীতে আমরা আবার সবাই মিলে বাস করব, সবাই দেখাদেখি করব। এই গৃহবন্দী জীবন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। গৃহবন্দী জীবন, যে জীবনে আমরা অফিস কাচারির সঙ্গে যুক্ত যারা যারা রয়েছেন, যারা পরিবারকে আমরা সময় দিতে পারতাম না দৈনন্দিন কর্মব্যস্ততায়। আমি নিজেই কলেজ ছাত্র, আমি রোজ কলেজে ছুটতাম, স্টুডেন্ট পড়াতাম, বিভিন্ন কাজে জড়িত। সময়ে কিন্তু মার সঙ্গে কাটানোর সে মুহূর্ত ততটা পেতাম না। তবে এই গৃহবন্দী সময় কিন্তু আমাদের পারিবারিক শৃঙ্খলটাকে আরও অনেক সুদৃঢ় করেছে। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকছি। তবে এটাই প্রার্থনা করছি যে আমরা এই দিন, এই করোনার মহামারীকে আমরা একদিন জয়ী হবই। ভালো থাকবেন সবাই। সরকার কর্তৃক দেওয়া বিভিন্ন নিয়মকানুনকে আমরা মানছি, ভবিষ্যতে আপনারাও মানবেন, আমরাও মানছি। তবে আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে খুব চিন্তার বিষয়। আমাদের ত্রিপুরায় রোজ হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সত্যিই যে কোনো সময়ই একটি দুঃসংবাদ চলে আসতে পারে, যে ঘটনা আমি ঘটছি। তবে আশা রাখছি এটা যেন না হয়, আমরা সবাই সুস্থ হব, আমরা ভারতবাসী সবাই, ভারত না গোটা বিশ্ববাসী সবাই আবার সুস্থ হব। ততক্ষণ আমরা সবাই ভালো থাকব, সুস্থ থাকব। বন্ধু গ্রুপের প্রত্যেক সদস্যকে এই তরুণ কবির পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধু গ্রুপের সঙ্গে আমি থাকবো আর অনেক দিন। আমি দেখি আপনাদের বিভিন্ন অনুষ্ঠান। সবাই ভালো থাকবো। নমস্কার। শতদলদা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। ম্যাম দেবশ্রিতা ম্যাম, অধিমা ম্যাম ভালো থাকবেন সবাই। আমরা এই মহাযুদ্ধে সবাই জয়ী হব। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন।